পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। আমি বিয়ে করব না, আমি কবুল বলবো না। আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না। মেয়েটি একে একে এই শব্দগুলো উচ্চারণ করে। তার চোখে অশ্রু জমে আছে। সে চিৎকার করে এই কথাগুলোই বলে, তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে একটু দ্বিধা না করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর তাতে দাঁত চেপে হুমকি সুরে পড়ে, যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাইজান আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না, বুঝলে? মেয়েটির বুকের ভেতরটা যেন মুহূর্তে ছিঁড়ে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে, আতঙ্কে কেঁপে ওঠে সে। নিজের আত্মা যেন একদম শুষিয়ে নিল এই মুহূর্তে। কেউ কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানকে আর কিছু করবেন না। আমি সব করব, আপনি যা বলবেন আমি সব করব, সব। লোকটি আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের উপর পা তুলে বলল, সব তো করতেই হবে তোমায়, তবে আগে বিয়েটা করে নাও। তাড়াতাড়ি সাইন করো আর কবুল বলো। মেয়েটি চারপাশে তাকায়। তার চারপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। এরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিছু বলছে না। উল্টো এরাই তাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোক, আর কেউ নয়। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেন তখন তার হাত কাঁপতে থাকে। শুধু কাঁপা কাঁপা হাতে সাইন করে। এটাই শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক, যে কলঙ্কের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। তখন কাজী বলেন, মা কবুল বলে ফেলো। মেয়েটির গলা কেঁপে ওঠে। কষ্টের মাঝে হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতেই চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ ভাসছে বারবার। চোখের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ছে, থামছে না। কিন্তু অবশেষে সে গলা দিয়ে অনেক কষ্টে একবার মেয়েটি বলে, কবুল। এই কবুল শব্দটি যেন তার সারা জীবনের এক অভিশাপ। এক সময় এই শব্দটি ছিল তার ভাবনার নতুন কিছুর সূচনা, কিন্তু আজ সেটা এক কলঙ্কের সূচনা পরিণত হলো। আবারও ভেতরে নিজের কষ্টকে চেপে ধরে 3বার কবুল বলে। মেয়েটি এখন আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভেঙে পড়তে যায়, মনটা আর কুলে উঠতে চায় না। সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আঁকলে ধরে, যেন তার অন্ধকার পৃথিবী থেকে একটু শান্তি নেই। কলি তুলে সাবধানে তাকে উক্ত মহল থেকে বেরিয়ে আসে এবং গাড়িতেই তুলে নেয়। গাড়িটি দ্রুত ছুটে যায় অজানা এক গন্তব্যে। 2 ঘন্টা পর জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বিলাসবহুল ঘরে আবিষ্কার করে। চারপাশে সোনালী রঙের ঝাড়বাতি, মখমলের পর্দা আর নরম বিছানার ছোঁয়া। মুহূর্তে বুঝে যায় সে কোথায়। এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, 1000বার এসেছে, কিন্তু আজ এই মহলে তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে নিজের দিকে পরখ করলে যখন খেয়াল করলো তার পরনে বোরখা নেই, সাদা একটা থ্রি-পিস আর মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। তার মনে আতঙ্কে আবারও ভরে গেল। কি হয়েছে তার সঙ্গে? এসব নিয়ে যখন বিচলিত হয়ে আশেপাশে তাকায়, তখনই চোখে পড়ে একজনের ওপর, যে সোফায় আরামে বসে আছে। লোকটির পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, গলায় একখানা সাদা চাদর ভাঁজ করে ঝোলানো। আর সেই লোকটি গভীর দৃষ্টিতে তাকে আছে তার দিকে। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, ইহসান চাচা। লোকটি ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে যায়। তার চেহারা এক অদ্ভুত ভঙ্গি। লোকটি তার সামনে এসে স্থির হয়ে বসে, শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে, আগে আমি তোমার চাচা ছিলাম, এখন আমি তোমার স্বামী, আর আমি তোমার আপন দাদার সন্তান নই। এই কথায় যেন সে স্থবির হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। আজ
তার এই দিনটাও দেখতে হচ্ছে, যাকে কিনা সবসময় চাচা ভেবে এলো সেই তাকে বাজেভাবে চক্রান্ত করে বিয়ে করলো। আর তার এমন একজনের সাথে বিয়ে হলো যে কিনা বর্তমানে তার আপন পরিবারের ঘোষত্র। কিছুক্ষণ চুপ থাকার পর অনেক কষ্টে সে শান্ত কণ্ঠে বলে, আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাবা চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মাধ্যম? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কোনো খেলার মতো তুচ্ছও নও, আবার তুমি প্রতিশোধের কোনো উপকরণও নও। তার ঠোঁট কাঁপে, তবুও সে সাহস করে বলে। তাহলে কি আমি? লোকটি এক মুহূর্ত চুপ করেই থাকে, এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমার আত্মার আগলে। এতে সে এত কিছুর মধ্যেও তার ছেলের হাসি দিয়ে বলে, ইয়া আল্লাহ, এ কি শোনালেন? আপনাদের মতো মানুষরূপী কুকুরদেরও আত্মা আছে? এতে সে ব্যক্তি একটু রাগ দেখায় না, উল্টো তাকে তাচ্ছিল্য করে বলে, একদম নিজের বাপদাদার মতো হয়েছি স্বার্থপর আর মীর জাফর। আমরা যদি পশু হই তো তোর বাপ চাচাও পশু, যতই হোক এক রক্ত। আর যাই হোক, আমার বাপ চাচারা পথে ঘাটে যেখানে ইচ্ছে সেখানে খুন তো করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না। তোর বাপ চাচা খুনি না হলেও স্বার্থপর মীর জাফর ঠিকই, আর তুই সেই মীর জাফরদের সন্তান। এ ও বুঝেছি। তা এখন কি আমায় মেরে ফেলবেন নাকি ভোগ করে মারবেন, কোনটা? লোকটি তার একদম নিকটে চলে আসে আর নিজের শাহাদাত আঙ্গুলের তার ঠোঁটে রেখে ফিসফিসিয়ে বলে, হুশ, চুপ, এইভাবে বলতে নেই। তুই তো আমার আত্মার আগলে, তোকে মেরে ফেললে আমি আর বেঁচে রইব কই? আর রইল ভোগের কথা, তুই কোনো ভোগের জিনিস নস, কিন্তু ভোগ আমি তোকেই করব। তবে ভোগ করে ফেলে দেব না, সারা জীবন রেখে দেব। এতেই সে নিজের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়, অতঃপর চোখ খুলে লোকটির আঙুল নিজের থেকে সরি তাতে তোয়াজ চেপে বলে, ভুলে যাবেন না আমিও মুস্তফা তালুকদারের নাতনি, আর আপনাদেরই এক রক্ত, তাই আমার দিকে হাত বাড়ালে হাত কেটে রেখে দিব। লোকটি আবারও তাচ্ছিলের হাসি দিয়ে বলে, বলেছিলাম না একদম বাপ দাদার মতো হয়েছিস, যারা কিনা কাজের বেলায় লুকিয়ে থাকে, কথার রাজ্যে রাজত্ব করে, আর বাকি রইল তোর দিকে হাত বাড়ানোর কথা। হাত তো অনেক আগের কথা, তোর সাথে সংসার করে 6-7টা সন্তানের বাপ হয়ে দেখাবো ইনশাআল্লাহ। সবকিছুর আগে চলুন পরিচয় জেনে নিই। এই যে অচেনা রমণী, তার নাম মাহজাবিন নূর। তার নাম মাহজাবিন মেহিনুর, তাকে আমরা মেহিনুর বলেই ডাকব। ছোট তালুকদার মঞ্জিলের মধ্যমণি। তাদের বাড়ির পরিবেশ এমন যে একে একে বহু বছর ধরে নামেই যেন রয়েছে ইতিহাস। তার বয়স 19 এবং বর্তমানে মাদ্রাসায় আলেম জামাতে পড়াশোনা করছে। জীবনটা ঠিক মাধুর্যের মতন, কিন্তু তার মধ্যে এক গভীর শূন্যতা রয়েছে। মানি, তবে বাবা আছেন। তার বাবা মাজারুল করিম তালুকদার, এক কথা একজন সম্মানিত ব্যক্তি, যার পদচারণ গ্রামে শোনা যায় সম্মান, শ্রদ্ধা আর এক নীরব শক্তি। তবে গ্রামের সবার মধ্যে নয়। মেহনুরের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। বড় ভাই মেহরাজ তালুকদার একজন ডাক্তার, বর্তমানে দেশের বাইরে, যেখানে জীবনের নানা রহস্য তাকে তার লক্ষ্যে পেতে চ্যালেঞ্জ জানাচ্ছে। ছোট ভাই মেহরুব তালুকদার পরিবারের ব্যবসা পরিচালনা সম্পূর্ণভাবে জড়িত। সে যেন তার বাপ দাদার স্বপ্নের উত্তরাধিকার। সব ধরনের ব্যবসা অংশগ্রহণ করে নিজের অবদান রাখছে এ এক অদৃশ্য যুদ্ধে টিকে থাকার লড়াই। মেহনুরের বাবা এবং তার চাচারা 6 জন, যার মধ্যে তার বাবা সবচেয়ে বড়। অভিভাবকের মতো তাদের মধ্যে প্রতিটি ব্যক্তি একটা শক্তিশালী ব্যক্তিদের অধিকারী। তার চাচাদের মধ্যে এক তৌফিক আজিজ তালুকদার, দ্বিতীয় চাচা, যিনি কখনো অন্ধকারে আবার কখনো আলোতে, সবসময় এক শক্তিশালী পরিকল্পনার অধিকারী, আবু তাজিম তালুকদার। তৃতীয় নাম্বার চাচা, যার দিকে তাকালে মনে হয় প্রকৃতির রহস্য ও তার হাতে খেলা করে, সাইফুল ইসলাম তালুকদার। চতুর্থ নাম্বার চাচা, যার চুপচাপ অবস্থান সত্ত্বেও অনেকে তাকে অবাক হওয়ার মতো কিছু বলতেই জানে না, রফিকুল ইসলাম তালুকদার। পঞ্চম নাম্বার চাচা, যার চুপিসার চালনায়
কখনো শকুনি হয়ে ওঠে, কখনো সহানুভূতির প্রতীক। মনসুর আহমেদ তালুকদার 6 নাম্বার চাচা, যার রাগী তার সব। তবে তার ফুপু বর্তমানে নেই। তার দাদা মুস্তফা তালুকদার একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি বর্তমানে গ্রামের দ্বিতীয় গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আমি জানি এখন আপনাদের কাছে একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কেন তাকে দ্বিতীয় গ্রাম প্রধান বলা হলো। তা জানার জন্য অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ। গল্পেই জানতে পারবেন। মেহনুর আর তার ভাই সহ তার চাচাতো ভাই বোন 15 জন। মেহনুর পরিবারের একটি জমিদার পরিবারের অংশ। মেহনুরের পরিবার একটি জমিদার পরিবারের অংশ, যেখানে তাদের প্রধান ব্যবসা কৃষি ও ভূমি পরিচালনা। তারা জমি চাষ, মাছ চাষ, পোলট্রি ফার্ম এবং বাণিজ্যিক পণ্য বিক্রির সাথে জড়িত। তার বাবা ও চাচার স্থানীয় বাজারে কৃষিজ পণ্য, মাছ, মাংস বিক্রি করেন এবং হাজারো কারখানা চালান। জমির উন্নয়ন এবং নির্মাণ কাজও তারা করেন। শুধু কি গ্রামে মুস্তফা তালুকদারের গ্রাম দিয়েই হবে না? নয়, তাই তো? তার ছোট 2 ছেলে তাদের বড় ব্যবসায়িক কাজে লাগিয়ে দিয়েছে। তবে এই জমিদারি পরিবারের মাঝে আবার কিছু অদৃশ্য খুনাখুনিও রয়েছে। নিজেদের মধ্যে রয়েছে, কিন্তু নিজেদের পরিবারের মধ্যে নয়। এই যে অচেনা লোক, তার নাম এহসান তালুকদার। বয়স 28, কিন্তু বয়সের চেয়ে তার জীবনের সঙ্গতি এবং অর্জনই তাকে আলাদা করে দাঁড় করিয়েছে। এক হাতে নিজের বিশাল ব্যবসা সামলায়, আর অন্য হাতে বড় তালুকদার মঞ্জিলে সমস্ত কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে এখানে রাজনীতি, ব্যবসা আর ব্যক্তিগত জীবন একসাথে গেঁথে গেছে। তবে এখানেই শেষ নয়। তার জীবন এক অদৃশ্য যুদ্ধের মতন। এহসানের বাবা মনিরুল তালুকদার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এহসানের বাবা মনিরুল তালুকদার একজন বিশিষ্ট ব্যক্তি, মুস্তফা তালুকদারের বড় ভাই। তিনি গ্রামের প্রধান মাতব্বর, যিনি শুধু গ্রাম প্রধানের দায়িত্বে সীমাবদ্ধ নয়, বরং তিনি গ্রামের উন্নয়ন, ন্যায় বিচার এবং সমাজের প্রতিটি সমস্যার সাথে যুক্ত। একসময় মুস্তফা আর মনিরুল 2 ভাইয়ের পরিবার ছিল এক আনন্দময় পরিবার, কিন্তু কিছু কারণে আজ তাদের সম্পর্ক শুধু শত্রুতা, বিদ্বেষ আর খুনাখুনির মধ্যে রূপান্তরিত হয়েছে। একসময় স্নেহময় সম্পর্ক এখন এক খণ্ড মৃতদেহের মতন, যার প্রতিটি কোণই ছড়িয়ে পড়ে তাদের জীবনে। এহসান মেহনুরের চাচা সম্পর্কে। এহসান, এনাম ও ইমরান 3 ভাইয়ের 1 বোন। তাদের নাম মা এনিসা বেগমের আকারে রাখা। তাদের সবার মধ্যে সবচেয়ে ছোট এহসান, আর তার ছোট বোন ছিল এশা সুলতানা। এশা সুলতানা, যে কিনা মেহনুরের সাথে পড়াশোনা করেছে। তার সম্পর্কটা ছিল আরো জটিল। 2 পরিবারের মধ্যে হাজার বিবাদ থাকলেও তারা গোপনেই ভালো বন্ধু ছিল। তবে পরিবারের ভেতরে ছিল এক কঠিন লুকানো দ্বন্দ্ব। এহসানের বাবা মনিরুল তালুকদার গ্রামের প্রধান মাতব্বর। গ্রামে তাদের শব্দ এক বিশাল দাপট, কারণ তারা শুধু শক্তিশালী নয়, বরং ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী। তাদের পরিবারের ব্যবসা ছিল অনেক বড়। জমি, পাট, চিনি মিল সব ছিল তাদের হাতে। গ্রামের মানুষ তাদের কথা মেনেই চলে, আর তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সাহস পেত না কেউ। সেই শক্তির কারণে মনিরুল তালুকদারের পরিবারের নাম ছিল সবার মুখে। এই বড় তালুকদার মঞ্জিলের কেউ যদি 10টা খুন করেও বসে গ্রামের মানুষ এর সামনে, কিন্তু তাও কেউ একটা শব্দ বের করবে না মুখ থেকে। এত দাপট তাদের। বর্তমান মেহনুর এহসানের এতটা জঘন্য কথা শুনে রাগে ফেটে পড়ে। তীব্র ক্রোধে সে এহসানের কলার চেপে ধরতে দশ চেপে বলে, লজ্জা করে না নিজের ভাতিজিকে বিয়ে করতে? লজ্জা লাগে না এমন বেশরম কথা বলতে? একটুও লজ্জা করে না? একটুও করে না? এহসান আবারও তার ছেলের হাসি দিয়ে তার অপমানের সুরে বলে, না, লজ্জা করে না। নিজের বউয়ের সাথে বেশরমি কথা বলতে লজ্জা কাপুরুষদের করে, আমার না। আমি তো আর তোর বাপ চাচার মতো কাপুরুষ না, তাই লজ্জা করে না। আর নিজের বউয়ের সাথে যদি বেশরমি কথা না বলি, তবে কি পাড়ার লোকের সাথে বেশরমি কথা বলবো বল? চিৎকার করে উঠে তার চোখে ক্ষোভের আগুন জ্বলছে। আপনি এতটা নীচ মানুষ, এতটা নীচ, এতটা নীচ!
যে নিজের ভাতিজাকে বিয়ে করেছেন তাও জোর করে। এহসান মেহনুরের থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলে। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর চাচা ছিলেন। এতে মেহনুর এতটাই রেগে যায় তার শরীর কেঁপে ওঠে। সে এহসানের থুতনিতে নিজের হাত দিয়ে চেপে ধরে, চোখে ক্ষোভের আগুন নিয়ে বলে, খবরদার এতটা নোংরা মুখে আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মতো পবিত্র মানুষের নাম নেবেন না, মুখ ঝলসে যাবে। এহসান মেহনুরের হাত নিজের থেকে সরিয়ে মেহনুরের হাত চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, এই এহসান তালুকদারের শরীরে স্পর্শ করা তো দূরের কথা, কেউ একটা লোমও স্পর্শ করার সাহস পায়নি আজ অবধি। কিন্তু তুই এই এহসান তালুকদারের কলার চেপে ধরেছিস, থুত নিয়েও চেপে ধরেছিস। শুধু তোর ছোঁয়া আমার জন্য হালাল বলে আজ তোকে ছেড়ে দিলাম, নয়তো। মেহনুর নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, নয়তো কি আপনি একটা পশু, একটা জানোয়ার। দাঁত চেপে বলে। এহসান মেহনুরের হাত আর শক্ত করে চেপে ধরে বলে, নয়তো এই দুই হাত এখন এই মাটিতে থাকতো, শরীরে নয়। আর আমি পশু জানোয়ার যাই হই, এই পশুরই আত্মার আগলে তোকে সারা জীবন তাকাতে হবে, মনে রাখিস। মেহনুর নিজের দিকে একবার তাকায়, অতঃপর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে বলে। আমার কাপড় কে চেঞ্জ করেছে? এহসান সোজা সাপটা উত্তর দেয়। আমি মেহনুরের আত্মা কেঁপে ওঠে, চিৎকার করে বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করা? এহসান কঠোর গলায় বলে, নিজের সীমা পার করিস না মেহনুর, আমি তোর স্বামী, সম্মান দিয়ে কথা বল। আর তোর সর্বাঙ্গে স্পর্শ করার তাগিদ আছে আমার। মেহনুর পাগল হয়ে যাচ্ছে, নিজের মাথা নিজে চেপে ধরে বলে, আমি মানি না এই বিয়ে, মানি না এই স্পর্শের অধিকার। আমি চাই না কোনো নোংরা হাত আমার শরীরের পবিত্রতা নষ্ট করুক। আমি সব সময় কোনো পবিত্র হাতের স্পর্শ পেতে চেয়েছিলাম, কিন্তু এখন। এই বলে ডুকরে কেঁদে উঠে মেহনুর। এহসান মেহনুরের চোখের জল জোর করে মুছতে মুছতে বলে, চিন্তা করিস না, এই হাত এখনো তো শরীরে স্পর্শ করেনি। তোকে কাপড় চেঞ্জ একজন মহিলাই করিয়ে দিয়েছে। তবে এটা ভাবিস না এই হাত তোর শরীরে স্পর্শ করবে না, এই নোংরা হাত তোর সর্বাঙ্গে বিচরণ করবে, দেখিস। মেহনুর এহসানের এমন কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো আরো তিজি গলায় বলে, আমার বাপ চাচাও কিন্তু কম যায় না এহসান তালুকদার। আপনি আমায় এভাবে বিয়ে করলেই কি হবে? পেতে তো যাবেন না। এতক্ষণে হয়তো এই খবরটি তাদের কানে পৌঁছে গেছে। নিশ্চয়ই তারা আমায় এখান থেকে, এই জাহান্নাম থেকে উদ্ধার করবেন। মেহনুরের এত আত্মবিশ্বাস দেখে এহসান দাঁত কেলিয়ে হেসে ফিসফিসিয়ে বলে, এত ভরসা করা ঠিক নয়। আমি তোর বাপ চাচাকে আগেই টাইট দিয়ে রেখেছি। এ কথা বলে দিয়েছি যে যদি তারা কোনো রকম দ্বন্দ্ব ফাঁকায় তবে তাদের আদরের মেয়ে মেহনুর মানে তুই একেবারে শেষ। এই বলে এহসান হাসতে থাকে। মেহনুর চিৎকার করে, তুই এক। আর কিছু বলতে পারে না, তার আগেই দরজায় কড়া নাড়ে এহসান বলে উঠে, চলে আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মনিরুল তালুকদার আর তার বেগম আমেনা এবং ঈশা। মেহনুর তাদের দেখে নিজের মধ্যে যেন প্রাণ ফিরেই পায়। কোনো কিছু পরোয়া না করে এক লাফে উঠে যায় বিছানা থেকে। মনিরুল সাহেবের সামনে যায়, গিয়ে তার হাত নিজের হাতে দিয়ে আঁকড়ে ধরে অভিযোগ গলায় বলে, বড় দাদা দেখুন না এহসান চাচা কি শুরু করেছে। এসব কি হয় বলুন না বড় দাদা, আমি কি করে ওনার স্ত্রী হতে পারি? বলুন না বড় দাদা, বলুন না। মনিরুল সাহেব মেহনুরের মাথায় হাত বুলিয়ে বললেন, এইসব সবই তোর বাপ চাচার বোকামির ফল রে মেহনুর, এখানে আমার কিছুই করার নাই রে। মেহনুর আটকে উঠে ওনার হাত ছেড়ে দেয়। তারপর ইনিশা বেগমের হাত ধরে কান্না জড়িত কঞ্চে বলে, উনি মাথা নিচু করে নেন। মেহনুর ইমরানের কাছে যায় আর বলে, বড় চাচা তুমি কিছু বলো, এটা কি ঠিক বলো? এহসান চাচা কি ভুল করেনি? ও চাচিমা তুমি বলো না, এটা ভুল না খারাপ না? তারাও কিছু বলে না। মেহনুর এশার কাছে যায়, ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এশা তুই তো কিছু বল, এশা তুই তো কিছু বল, এশা এটা তো আমার জন্য কলঙ্কের। বল এশা, এশা বল না। তুই তো আমার সব, তুই কি আমার পাশে থাকবি না? এশা কি বলবে? মেহনুরের এমন আকুতি শুনে সে নিজেও কান্না করে দেয়। নিজের ভাইজানের প্রতি ঘৃণার পাহাড় জমেছে। মেহনুর তো তার কলিজার টুকরো, সেই ছোটকাল থেকে
তাদের বন্ধুত্ব। যখন মেহনুরের মা ক্যান্সারে মারা যান তখন এভাবেই কেঁদেছিল, আর আজ এভাবে কাঁদতে দেখলো মেহনুরকে। নিজের প্রিয় বান্ধবীকে কাঁদতে দেখে নিজেও চোখের জল ছেড়ে বলে, আমার কিছু করার নেই রে জান, আমি সত্যি এতটা জঘন্য কিছু কখনো সমর্থন করি না। তখন মনিরুল সাহেব বললেন, দেখ মেহনুর, এটা একদমই হালাল, তাই এতে আমি কিছুই করতে পারবো না রে। এটা এহসান আর তোর বাপ চাচার মধ্যে চুক্তি। মেহনুরের এমন আকুতি মিনতি দেখে নিজের অন্তরও কাঁপছে তার। মনিরুল সাহেব যতই নিজের ছোট ভাইকে দেখতে না পারেন, তবে তার নাতি নাতনিদের যথেষ্ট ভালোবাসেন, আর তাদের মধ্যে সবচেয়ে মেহনুরকে। কিন্তু ওনার তো কিছু করার নেই, মেহনুরের বাপ দাদারাই তো এই জঘন্য চুক্তি করেছে। অবশ্যই প্রস্তাবটা নিজেই দিয়েছিলেন এটা মনে করে যে ওরা কখনোই রাজি হবে না মেহনুরকে এহসানের হাতে তুলে দিতে। কিন্তু কিন্তু ওই মানুষগুলো এটাও মেনে নিয়েছে। সবাই কক্ষ ত্যাগ করেন একে একে। মেহনুর এমন উক্তি শুনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কি করে এমন একটা কাণ্ড করার পর সবাই এত শান্ত থাকতে পারে? লজ্জা লাগছে এদের। একসময় আপন ভাবতো সে, নিজের উপর লজ্জা লাগছে। তখনই এশা চলে যেতে নিলে এশার হাত খাপলে জড়িয়ে ধরে বলে, না না না, তুই আমায় ছেড়ে যাবি না। এশা আমতা আমতা করে বলে, আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে থেকে কি করব বল? এতে মেহনুর চিৎকার করে বলে, তোর ভাই একটা পশু, ওনার সাথে আমার কিছু নেই। তুই যাবি না আমায় ছেড়ে? তুই তো কসম করেছিস কখনো আমায় একা করে যাবি না। মেহনুরের পাগলামি দেখে এশা নিজেকে সামলাতে পারে না, আলতো করে ছুঁয়ে বলে, থাকবো, সারা জীবন থাকবো তোর, যাবো না আমি তোকে ছেড়ে। মেহনুর এশাকে বলে, তাহলে বল না কেন যাবি? আমায় বাড়ি যেতে দে এশা, আমি বাড়ি যাব। আমার ছোট ভাইজানকে তোর ভাই অনেক মেরেছে। আমার ছোট ভাইজানের অনেক কষ্ট হচ্ছে। এশা, আমার ভাইজানকে খুব দেখতে ইচ্ছে করছে। এশা, তুই আমায় নিয়ে যা। তখনই বাজখাই কণ্ঠে এহসান বলেন, ব্যাস অনেক হয়েছে, এশা তুই তোর কক্ষে যা। মেহনুর এশাকে আরো শক্ত করে ধরে বলে, না না না, তুই যাবি না। এসব পড়ে যায় বিপদে, কি করবে? এদিকে ভাইজানের আদেশ, আরেকদিকে প্রাণ প্রিয় বান্ধবী। এরই মধ্যে আবারও এহসান চিৎকার করে বলে। এশা তুই যাবি? এতটা ভয়ঙ্কর চিৎকারে মেহনুর ভয়ে এশাকে ছেড়ে দেয়, কিন্তু এশা যায় না। সাহস নিয়ে এহসানকে বলে। তা কি একটু ভাইজান? এহসান তখন অগ্নি দৃষ্টিতে তাকায় এশার দিকে। এশার মনে হয় তাই এশা মেহনুরকে ছেড়ে আলগোছে চলে যায়। মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কোনো দিন এমন পরিস্থিতির শিকার হবে কখনো কল্পনাও করেনি, এতটা নিষ্ঠুরতার শিকার হবে কখনো কল্পনাও করেনি সে। মানে খট করে শব্দ আসে, তখনই ধ্যান ভাঙে মেহনুরের। এহসান দরজা লাগিয়ে তার দিকে এগোচ্ছে, কিন্তু মেহনুর এটা দেখে ঘাবড়ে না গিয়ে উল্টো এহসানের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের দু হাত জোর করে কান্না করতে করতে আকুতি করে বলে, আপনি দয়া করে আমায় তালাক দিয়ে দিন। আপনার স্ত্রী হওয়ার মতো কলঙ্কে কলঙ্কিত হয়ে বাঁচতে পারবো না আমি এই সমাজে। তালাক দিয়ে দিন আমায়। এহসান মেহনুরের হাত নিজের হাতে চেপে ধরে বলে, যেদিন থেকে নিয়ত করেছি তোকে বিয়ে করব, সেদিন থেকে তুই আমার সব কলঙ্কে কলঙ্কিত, আর এমন হাজারটা কলঙ্ক নিয়ে তোকে বাঁচতে হবে সারা জীবন। মেহনুর এক ছটকায় নিজের হাত সরিয়ে নেয় এহসানের থেকে আর দাঁত চেপে বলে, আপনি একটা অমানুষ। এহসান এসবে পাত্তা না দিয়ে বলে, চুপচাপ অজু করে নামাজ পড়, অনেক আগে এশার আজান হয়ে গেছে। এই বলে ক্যাবিনেট থেকে চুপিয়ে নিয়ে চাদরখানা মেলে গায়ে জড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য মসজিদে যাওয়া, কিন্তু যাওয়ার সময় বেলকনির দরজা আর রুমের দরজা লক করে যায়। মেহনুর কি করবে বুঝতে পারছে না। তার পরিবারের মানুষগুলো হয়তো অস্থির হয়ে গেছে, আর তার ভাইজান এখন কি করছে আল্লাহই ভালো জানে। তবে সে নিজের মাথায় গেঁথে নেয় এই বাড়ি থেকে তাকে বের হতে হবে, আর সে নিজের বাড়ি যাবেই যাবে। কিন্তু সবকিছুর আগে নামাজ পড়া জরুরি। তাই রুমের বাথরুমে গেল। অজু করে এসে অনেক খুঁজে খুঁজে জায়নামাজ পেল, সেটা বিছিয়ে নামাজে দাঁড়ালো। যখন নামাজ শেষে মোনাজাত শুরু করলো, কিন্তু ওই যে কথায় আছে না, আমরা যাকে নিজের সবচেয়ে কাছের সবচেয়ে আপন মনে করি, তার কাছে কষ্টের কথা বলতে গেলে না মনে হয় যেন কলিজাটাই ফেটে যাবে। ঠিক তেমনি নিজের রবের কাছে হাত তুলে বুক ডুকরে
কেঁদে ওঠে মেহনুর আর বলে, হে দয়াময়, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার সব গুনাহ মাফ করে দিন। মাবুদ, আপনি ছাড়া যে আমার কেউ নেই। আপনি আমার রব, আমি আপনার বান্দা। আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হে আল্লাহ, আমার জন্য সব সহজ করুন। আমাকে বিপদ থেকে মুক্তি দিন। আমার ইজ্জত আর পবিত্রতা রক্ষা করুন। আপনি আমার সব সমস্যার সমাধান করুন। আমাকে শক্তি ও ধৈর্য দিন। মেহনুরের চোখ থেকে অঝোর ধারায় জল গড়াচ্ছে। মোনাজাত শেষ করে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া একাধারে পড়ে যাচ্ছে, কারণ সে আজ করতে পারছে। ভয়ঙ্কর কিছুই হবে এরপর থেকে। তখনই দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায়। ভেবেছিল সেই ঘৃণিত পুরুষ এসেছে, তবে সে নয়। এসা এসেছে। লক্ষ্য করলো হাতে খাবার প্লেট। এসা মেহনুরের সামনে হাঁটু গেড়ে বসে আর খাবারের প্লেটের উপর ঢাকনা সরিয়ে বলে, খাইয়ে দিই আমি। মেহনুর শান্ত গলায় বলে, তোর মনে হয় আমার এই খাবার গলা দিয়ে নামবে এশা? এসা মেহনুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করব বল, আমি অসহায়। যদি এই পরিবারের ক্ষমতা আমার কাছে থাকতো তাহলে আমি নিজে তোকে বাড়ি নিয়ে যেতাম। খেয়ে নে না জান, গত রাত থেকে কিছু খাসনি, ভাইজান বলল। মেহনুর তাতে দাঁত চেপে বলে, তোর মনে হয় আমার এই খাবার গলা দিয়ে নামবে এশা? আমি এই খাবার খাবো না। প্রয়োজনে খিদের যন্ত্রণায় মরে যাব, কিন্তু তাও এই নিকৃষ্ট খাবার আমি খাবো না। নিয়ে যা এশা, নিয়ে যা। তখনই রুমের দরজা ঠেলে ঢুকে এহসান। মাথা থেকে টুপি খুলে রেখে বলে, এসা তুই যা, ও আমার দায়িত্ব, তাই ওকে খাওয়ানোর দায়িত্বটাও আমার। ভাইজানের আদেশ শুনে এসা আলগোছে চলে যায়। অতঃপর এহসান মেহনুরের দিকে এগিয়ে আসে। মেহনুর কিছু বলে না, দাঁত চেপে স্থির বসে থাকে। এহসান ওর সামনে এসে জায়নামাজের ওপর অংশ ভাঁজ করে নেয়। অতঃপর ওইখানে বসে প্লেটের খাবার মাখতে মাখতে বলে, চুপচাপ হা কর, আমি কোনো জোর জবরদস্তি করতে চাই না। মেহনুর দাঁতে দাঁত চেপে বলে, আমি খাবো না তো বলেছি, তাহলে আমি খাবো না। এহসান এসব পাত্তা না দিয়ে প্লেটে মেঝেতে রাখে আর মেহনুরের গাল চেপে ধরে নিজের বাম হাত মেহনুরের গালখানা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। এতটা শক্ত করে ধরেছে এহসান তাকে। মেহনুরের গাল চেপে ধরে খাবার ঠুকিয়ে দেয় মুখে। এভাবে কয়েক লোকমা ভাত খাওয়ানোর পর কিছু না বলে উঠে যায়। অতঃপর এক গ্লাস পানি মেহনুর সামনে রেখে রুম থেকে চলে যায় সে। নিচে এসে দেখতে পায় যে সবাই একসাথে বসে আছে সোফায়। এশাকে ইশারা দিতে এশা এহসানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নেয় আর একটা পানির বাটি এগিয়ে দেয়। এতে এহসান হাত ধুয়ে সবার সামনে যায়। তখনই তার বাবা মনিরুল সাহেব বলেন, এহসান, তুমি সব সময় নিজের মর্জি মতো কাজ করেছো। আমি সবার সব কিছুতে হস্তক্ষেপ করলেও তোমার বেলায় করিনি, কারণ আমি জানতাম তুমি সব বুঝে শুনেই করো বা করবে। কিন্তু আমার এই বিষয়টা খুব বাজে লাগছে যে মেহনুরের বাপ চাচার উপর জিত মেটাতে গিয়ে তুমি তার জীবন নষ্ট করে দিলে। এহসান শান্ত সুরে বলে, ওকে তো আমি বিয়ে করতে চাইনি। ওর বাপ চাচা ওর হাতে তুলে দেওয়ার চুক্তি করেছে। তার বদলে ওরা ওই পশ্চিম বনের সব জমি নিয়েছে, কিন্তু তারপর ওরা ওকে আমার হাতে তুলে দেয়নি। তাই আমি নিজেই নিয়ে নিয়েছি নিজের জিনিস। বুঝলে আব্বা, এতে অন্যায় নেই। ইমরান তখন বলেন, আমরা বুঝেছি, কিন্তু মেহনুরকে দিয়ে তুই কি করবি? তুই যদি বলতি, ওর সে উত্তম কাউকে তোর জন্য এনে দিতাম। এহসান কাঠ গলায় বলে, আমার মেহনুরের চেয়ে উত্তম কাউকে প্রয়োজন নেই, আমার শুধু মেহনুরকেই প্রয়োজন। এনাম বলেন, কিন্তু ও তোর ভাতিজি হয়ে কি করে তুই ওর সাথে থাকবি বল? এহসান সোজা সাপটা উত্তর দেয়, ও আমার ভাতিজি, ফুপু, খালা, যাই হোক, এখনও আমার বিবাহিত স্ত্রী, আমার হালাল নারী, তাই ওর সাথে থাকবো আমি যে করেই হোক। এই বলে সোজা সিঁড়ি পেয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মেহনুর বেলকুনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝে যায় নিশ্চয়ই পালানোর পথ খুঁজছে, তাই ওর নিকট গিয়ে তাচ্ছিল্য করে বলে, পালানোর সুযোগ করছিস? এক মনে পালানোর প্ল্যান করছিল। এখানে দাঁড়িয়ে মেহনুরের হঠাৎ পেছন থেকে এহসানের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলিয়ে ওর দিকে তাকে দাঁতের দত চেপে বলে, হ্যাঁ করছি, তোর কি তাতে শয়তান পুরুষ? এতে এহসান টাস করে মেহনুরের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতটা
জোরেই থাপ্পড় খেয়ে মেহনুরের দুনিয়া ঘুরতে থাকে। চোখে অন্ধকারে শুধু ভেসে ওঠে যখন এই থাপ্পড়ের ঢাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, ঠিক তখনই এহসান ওর বাম হাতের বাহু শক্ত করে চেপে ধরে আর দাঁতের দাঁত চেপে বলে, এরপর থেকে যদি আমায় অসভ্যের মতো সম্বোধন করেছিস তাহলে এমন 1000টা চর পড়বে তোর গালে। বেয়াদব নারী, নিজের স্বামীর সাথে কথা বলার ধরন শিখিসনি? মেহনুর শুধু আহত চোখে এহসানের দিকে তাকিয়ে থাকে। এহসান মেহনুরকে কোলে তুলে নেয় আর বিছানায় শুইয়ে দেয়। মেহনুর এখনো পাথর হয়ে আছে।